হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো দেখো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সেটেলমেন্ট অ্যাক্ট অফ 1781 কি জিনিস এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 কি হয়েছিল। তো তারপরে কি হয়েছিল না, তো আমরা দেখেছিলাম যে কোথাও না কোথাও রেগুলেটিং অ্যাক্ট শুরু হয়। রেগুলেটিং অ্যাক্ট শুরু হয় সবার প্রথম প্রথম রেগুলেটিং অ্যাক্ট কোনটা? 1773। এবং প্রত্যেক 20 বছর অন্তর এটা রিনিউ হতে থাকবে টু রিভাইজ দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দি চার্টার। ঠিক আছে, তো তারপরে কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 প্লাস 20 হয়ে যাবে। তারপরে কি রেগুলেটিং অ্যাক্ট অফ 1793 প্লাস 20। এখানে কি হবে? এবং প্রত্যেকবার কিছু টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ হতে থাকে। 18, 13 এগুলো তোমরা হিস্ট্রিতে পড়ে নেবে, আমি এখন বেশি সময় নষ্ট করছি না। প্লাস 20 আবার কি হবে? রেগুলেটিং অ্যাক্ট অফ 1733, রাইট? তো আমি বলতে চাইছি এটা যে ওভার এ পিরিয়ড অফ টাইম গভর্নমেন্টের পাওয়ার ক্রমশ বাড়তে থাকবে। ব্রিটিশ গভর্নমেন্ট না, গভর্নমেন্টের পাওয়ার বাড়তে থাকবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার ক্রমশ কমতে থাকবে। এবং ওভার এ পিরিয়ড অফ টাইম সেন্ট্রালাইজেশন ক্রমশ বাড়তে থেকেছে এবং ডিসেন্ট্রালাইজেশন ক্রমশ কমতে থেকেছে। তো এর মানেটা কি? সেন্ট্রালাইজেশন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে এখন যে ইন্ডিয়ার গভর্নেন্স সিস্টেম আছে সেটা কি সেন্ট্রালাইজড না ডিসেন্ট্রালাইজড? আমি আবার রিপিট করছি, এই যে এখন ধরো ইন্ডিয়াতে আজকে তোমার বাড়িতে যদি ইলেকট্রিসিটি দরকার হয়, তোমার বাড়িতে যদি জলের কানেকশন দরকার হয়, তুমি ডাইরেক্টলি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে থোড়ি না বলো, তুমি তোমার রেসপেক্টিভ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি গিয়ে যোগাযোগ করতে হয়, রাইট? তো আমাদের যে ইন্ডিয়ার গভর্নেন্স সিস্টেম আছে না, আমাদের লোকাল লেভেলে পাওয়ার দেওয়া আছে। সবার প্রথম দেখো, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে দিল্লিতে, তাই না? তারপরে আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, আমাদের স্টেটের বিভিন্ন লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে যেখানকার মেম্বারদের আমরা এমএলএ বলি। এবং প্রত্যেক কথায় গিয়ে তুমি মুখ্যমন্ত্রীকেও কি বলতে পারো না, তার জন্য কি আছে? আমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বানানো আছে। তার মানে ইন্ডিয়ার যে এখন গভর্নেন্স সিস্টেম আছে না, ইন্ডিয়ার যে গভর্নেন্স সিস্টেম আছে, এটা এখন কি আছে? ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার আছে। ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার আছে। এবং এটা ভালো না খারাপ? স্বাভাবিক কথা, তুমি তোমার ছোট ছোট ইস্যু, তোমার বাড়িতে চুরি হয়েছে, প্রত্যেক কথা গিয়ে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টকে নরেন্দ্র মোদীকে গিয়ে জানাতে পারবে না, বা আমাদের ইন্ডিয়ার যে হোম মিনিস্টার আছে অমিত শাহ তাকে গিয়ে জানাতে পারবে না, নেই? ওনার অনেক বিজি শিডিউল। তার জন্য লোকাল লেভেলে পাওয়ার ডিস্ট্রিবিউট করা, যদি আমি বলি ওয়েলফেয়ার, মানে মানুষকে সঠিকভাবে পরিচালনা করা বা মানুষের সঠিকভাবে ওয়েলফেয়ার করা, তার জন্য কি টাইপের একটা দেশকে সঠিকভাবে প্রত্যেকটা সিটিজেন তার নিজের কনসার্ন নিয়ে কথা বলতে পারে, তো তার জন্য কি, মানে কোন টাইপের গভর্নেন্স সিস্টেম জরুরি? আবার বলছি, মানুষের ওয়েলফেয়ারের জন্য কি টাইপের গভর্নেন্স সিস্টেম দরকার? সেন্ট্রালাইজড না ডিসেন্ট্রালাইজড? তো অবভিয়াসলি প্রত্যেক কথায় আমার প্রত্যেকটা ইস্যু যদি প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে হয়, সেটা কোনোদিন পৌঁছাবেই না এবং আমার ইস্যুও কোনোদিন রিজলভ হবে না। তো তার জন্য কি দরকার? ডিসেন্ট্রালাইজড টাইপের গভর্নেন্স দরকার। কিন্তু যদি আমি বলি একটা এরিয়াকে কন্ট্রোল করার জন্য, আজকে দেখো এই যে নাগাল্যান্ডের কিছু লোক বলছে আমাদের আলাদা কান্ট্রি চাই, নাগাল্যান্ড বলে। আসামের কিছু লোক নিজেদের জন্য বোডোল্যান্ডের মাং করছে, রাইট? হ্যাঁ, তো কাশ্মীরে কিছুদিন আগে পর্যন্ত লোকে সেপারেট কাশ্মীরের ডিমান্ড করেছে। তো যদি আমাকে মনে হয় যে আমি একটা পুরো এরিয়ার উপরে কমপ্লিট কন্ট্রোল চাই, তো সেক্ষেত্রে আমি কি ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার আমার জন্য ঠিক হবে? সেই ক্ষেত্রে কি লোকাল লেভেলে পাওয়ার দেওয়া ঠিক হবে? কোনোদিন হবে না, তাই না? যদি আমাকে কন্ট্রোল করতে হয় একটা এরিয়ার উপর, তখন অবশ্যই আমাকে সেন্ট্রালাইজড স্ট্রাকচারে অ্যাডপ্ট করতে হবে, রাইট? তো ব্রিটিশদের আমাদের ওয়েলফেয়ার করার থোড়ি না কোনো উদ্দেশ্য ছিল, রাইট? ওরা তো অ্যাট অ্যাবাউট এনি কস্ট ইন্ডিয়াকে কন্ট্রোল করতে চাইছিল। তো সেই ক্ষেত্রে কি হয়েছে? ওই রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করে, আবার রিপিট করছি, কি রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করে, এই যে আমরা দেখলাম না, প্রথমে ডিসেন্ট্রালাইজ গভর্নমেন্ট ছিল। ওই যে বেঙ্গল, বম্বে এবং মাদ্রাসে আলাদা আলাদা গভর্নর ছিল, তাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ পাওয়ার ছিল। তো 1773 তে কি হলো যে মাদ্রাস আর বম্বের গভর্নরের লেজিসলেটিভ পাওয়ার এনে বেঙ্গলের যে গভর্নর তাকে দিয়ে দেওয়া হলো এবং তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হলো। তো
রেগুলেটিং অ্যাক্ট 1773 তে কি হলো? ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। এবং এরপর থেকে আমরা 20 বছর অন্তর ব্রিটিশ গভর্নমেন্ট 20 বছর অন্তর রেগুলেটিং অ্যাক্ট পাস করতে থেকেছে, টার্মস এন্ড কন্ডিশন রিভাইজ করতে থেকেছে, এবং আস্তে আস্তে কি হয়েছে, এই সেন্ট্রালাইজেশন কমপ্লিটলি বাড়তে থেকেছে। বাড়তে বাড়তে একটা টাইমে গিয়ে দাঁড়ালো, চলে আসলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। এই টাইমে কি করছে, যত রকম আলাদা আলাদা স্টেটে যত রকম প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল, মানে স্টেট লেভেলে, ওই টাইমে স্টেট লেভেলে লোকাল লেভেলে যত রকম লেজিসলেটিভ পাওয়ার ছিল, ল বানানোর পাওয়ার, প্রত্যেকটা লেজিসলেটিভ কাউন্সিল, প্রত্যেকটা স্টেট লেভেলে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1833 যে রেগুলেটিং অ্যাক্টে কি হলো, প্রত্যেকটা অ্যাবলিশ করে দেওয়া হলো। এবং সব পাওয়ারকে এই যে, এবং পুরো ইন্ডিয়ার যে লেজিসলেটিভ পাওয়ার, প্রত্যেকটা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশ করে দিয়ে পুরো টোটাল ইন্ডিয়া লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ পাওয়ার কার হাতে ট্রান্সফার করে দেওয়া হলো? ওই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল না, তাকে এবার থেকে আমি গভর্নর জেনারেল, মানে রেগুলেটিং অ্যাক্ট অফ 1833 থেকে কি বলা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে আছে তাকে আমি এবার থেকে আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলবো না, তাকে বলবো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এন্টায়ার ইন্ডিয়ার যত এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ পাওয়ার সব ওই একটা লোকের হাতে থাকবে। পুরো ইন্ডিয়ার গভর্নেন্স একটা ওয়ান ম্যান শো হয়ে রয়ে গেল। এবং মোবারক হো, আমরা কি হয়ে গেলাম, ইংল্যান্ডের কলোনি। মানে এই যে সেন্ট্রালাইজেশন বলছিলাম না, সেন্ট্রালাইজেশন ইজ অ্যাকচুয়ালি লিগাল ওয়ার্ড ফর কলোনি। আমরা হয়ে গেলাম ইংল্যান্ডের কলোনি, এবং ইংল্যান্ড বিকেম আওয়ার ইম্পেরিয়াল পাওয়ার। কলোনি মানে কিছুই না, কোনো একটা কান্ট্রির উপর লিগ্যাল এন্ড পলিটিক্যাল কন্ট্রোল অন্য কোনো কান্ট্রি থাকাকে আমরা কি বলি, কলোনাইজেশন। ঠিক আছে? তো 1833 তে আমরা কি দেখলাম, যে কোথাও না কোথাও আমাদের লোকাল লেভেলে যত রকম প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশ করে দিয়ে পুরো ইন্ডিয়ার যে গভর্নেন্স সিস্টেম, আমি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে দেবো। এবং তার এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তোমাদের কোশ্চেন আসবে যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? কি স্যার? উইলিয়াম বেন্টিং। তো এবার এগুলো তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? তো সবার প্রথম তোমাকে বলবে যে কি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, সেটাকে ওয়ারেন হাস্টিংস, রাইট? তাহলে লাস্ট এরপরে কি হয়েছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পোস্টটাই অ্যাবলিশ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানানো হয়েছে। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, যিনি প্রথম হয়েছে উনিই তো লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল। তো লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? উইলিয়াম বেন্টিং। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? উইলিয়াম বেন্টিং, রাইট? তো এটা ছিল আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। এর পরের পার্ট আমরা পরের ভিডিওতে দেখব।